সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাই। দীর্ঘদিন ধরে আমরা অনলাইন ক্লাস নিয়ে আসছি, আমাদের এই ধারা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও যতদিন এই করোনা ভাইরাস মোকাবেলা না হবে ততদিন আমাদের এই অনলাইন ক্লাস থাকবে। তাই আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো, ঘরে আসো এবং ঘরে বসে প্র্যাকটিস করছো। আজকের বিষয় আমি অনার্স সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের পার্টনারশিপ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা পার্টনারশিপের দুইটা ক্লাস নিয়েছি, জেনারেল পার্টনারশিপ এবং অ্যাডমিশনে আমরা ঢুকে গেছি। অলরেডি অ্যাডমিশনের কিছু নিয়মকানুন লিখে দিয়েছি, তাই আজ আমরা অ্যাডমিশনের জার্নাল সম্পর্কে আলোচনা করব এবং কোনটা জার্নাল হয় সেটা নিয়ে আমাদের মূল বিষয়, এবং পরবর্তী ক্লাসে আমরা ম্যাথের ভিতরে ঢুকে যাব। জার্নাল করার জন্য আমরা গত ক্লাসে কয়েকটা নিয়ম দিয়েছিলাম। আজ আমরা সেই জার্নালের বাকি যে অংশটা সেই অংশটা আমরা নিয়ে আলোচনা করব। সম্পত্তি ও দায়ের যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলো আমরা নিয়ে এখন আলোচনা করব। সম্পত্তি বৃদ্ধি পেলে কী হয়, সম্পত্তি হ্রাস পেলে কী হয়, দায় বৃদ্ধি পেলে কী হয়, দায় হ্রাস পেলে কী হয়, তারপরে গুডউইলের মূল্যায়ন কিভাবে হবে, এই সব জার্নালগুলো নিয়েই আমরা মোটামুটি আজকে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জেনেছো যে পার্টনারশিপের বেসিক কনসেপ্ট বলতে আমরা কিছু ড্রয়িংসের ইন্টারেস্ট, বেতন সংক্রান্ত কিছু নিয়ম আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যে উত্তোলনের সুদ নির্ণয়ের কিছু নিয়মাবলী, যদিও এটা আমাদের অ্যাডমিশনের ভিতর তেমন প্রভাব পড়বে না, তারপরেও মোটামুটি শুরুতেই আমরা এগুলো নিয়ে ভাবলে বা এগুলো জানলে আমাদের মোটামুটি অনেকটা ভবিষ্যতের জন্য উপকার হবে। আমাদের উত্তোলনের উপরে সুদ নির্ণয়ের নিয়মাবলী ছিল, যদি প্রতি মাসের প্রথম সপ্তাহে সারা বছর ধরে নগদ টাকা উত্তোলন করে তাহলে গড়ে 6.5 মাসের সুদ ধরতে হয়, আর প্রতি মাসের মাঝামাঝি সময়ে যদি উত্তোলন করে সারা বছর ধরে তাহলে গড়ে 6 মাসের সুদ ধরতে হয়, আর প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে গড়ে 5.5 মাসের সুদ ধরতে হয়। আর যদি 1 মাস অন্তর অন্তর উত্তোলন করে সেক্ষেত্রে আমাদের 3.5 মাসের সুদ ধরতে হবে। 2 মাস অন্তর অন্তর উত্তোলন করলে সেক্ষেত্রে আমাদের 2.5 মাসের সুদ ধরতে হবে। 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে সেক্ষেত্রে আমাদের 1.5 মাসের সুদ ধরতে হবে। এই ছিল আমাদের মোটামুটি উত্তোলনের সুদ নির্ণয়। তবে পার্সেন্টেজটা না থাকলে কখনো আমরা উত্তোলনের উপর সুদ ধরতে পারবো না। তবে ঋণের উপরে আমাদের পার্সেন্টেজ না থাকলে 6% হারে 6 মাসের সুদ ধরা যাবে। যাই হোক, সেটা আজকের বিষয় না। আজকের বিষয়টা হচ্ছে আমাদের অ্যাডমিশনের আমাদের অ্যাডমিশন নিয়ে আমরা আলোচনা করেছি যে কী পরিস্থিতিতে একজন অংশীদার আমাদের অ্যাডমিশন হতে পারে এবং তার কী কী যোগ্যতা থাকতে পারে এবং কারা কারা সাধারণত অ্যাডমিশন নিতে পারবে না, সেগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজ আমাদের পার্টনারশিপের অ্যাডমিশনের রিকোয়ারমেন্টসগুলো কী কী সেটা নিয়ে একটু দেখব। রিকোয়ারের ভিতরে 1 নম্বরে আমাদের আছে জার্নাল, 2 নম্বরে আমাদের আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 3 নম্বরে আমাদের করতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, 4 নম্বরে আমাদের করতে হবে ব্যালেন্স শিট, এই মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট। জার্নাল, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এই 4টা জিনিসই আমাদের অ্যাডমিশনের ভিতরে করতে হবে। তা প্রধান কাজ আমাদের জার্নাল সম্পর্কে জানা, আর সেই জার্নাল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই যে জিনিসগুলো আসবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপাতত রিকোয়ারমেন্টসগুলো দেখো যে কী কী জিনিস আমাদের রিকোয়ার্স করতে হয়।
তাহলে আমরা এখন আসি জার্নাল সম্পর্কে আলোচনা, যে জার্নাল কোথায়, কিভাবে, কি অবস্থায় থাকলে জার্নালটা কি হবে, সেই হিসাবে জার্নালটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট এবং লায়াবিলিটিস দুইটা পক্ষ থাকে। ব্যালেন্স শিটের অ্যাসেট এবং লায়াবিলিটিসের দুইটা পক্ষ থাকলে আমাদের যদি দায় পাশে আনডিস্ট্রিবিউটেড প্রফিট অর্থাৎ আবণ্টিত মুনাফা থাকে, অংশীদারদের মধ্যে সেটা বন্টন করতে হবে। যেমন সেই বন্টন করার ফলে আমাদের এখানে জাবেদার ভিতরে আসবে রিজার্ভ ফান্ড এবং ইনকাম স্টেটমেন্ট। তাহলে রিজার্ভ ফান্ড এবং ইনকাম স্টেটমেন্টের জন্য কি জার্নাল হবে সেটা নিয়ে আমরা 1 নম্বরে দেখাবো। রিজার্ভ ফান্ড আর ইনকাম স্টেটমেন্ট এর জন্য এই বলে রাখি, এটা আমাদের দায় পাশে যদি থাকে তাহলে আমাদের জার্নালটা কি হবে সেটা আমরা দেখাবো। রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। অবশ্যই এটা আমাদের ফার্স্ট জার্নাল, তোমরা এটা অবশ্যই ভালো করে দেখবে এবং এটা মনে রাখবে। রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, অবশ্যই দুটাকে আলাদা করে আমরা করতে পারি। রিজার্ভ ফান্ড ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। যেহেতু আমাদের দুইটা একসাথে আমরা দিলেই পারি, দুইটা থাকলে একসাথে আমরা দিতে পারি। এই জার্নালটা অবশ্যই তোমাদের জানতে হবে। যদি দায় পাশে থাকে, দায় পাশে, আর যদি রিজার্ভ ফান্ড বা ইনকাম স্টেটমেন্ট যদি অ্যাসেট সাইডে থাকে, অ্যাসেট সাইডে থাকলে, অ্যাসেট সাইডে থাকলে যাবে, যেটা উল্টে যাবে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের দুই ভাগে, একটা আছে আমার অ্যাসেট সাইডেও থাকতে পারে, একটা আছে লায়াবিলিটি সাইডে থাকতে পারে। তাহলে এই অ্যাসেট সাইডে থাকলে কি হবে, লায়াবিলিটি সাইডে থাকলে কি হবে সেটা আমাদের দেখানো হলো। এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে এবং এটার জন্য জাবেদা অবশ্যই দিতে হবে। যে কারণে জাবেদা এটা না দিলে তোমাদের ভুল হবে, তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ভুল হবে, ব্যালেন্স শিট ভুল হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ভুল হবে। মোটামুটি এই জার্নালটা অবশ্যই তোমাদের দিতে হবে। এরপরে আমরা আসবো সম্পত্তি দায়ের মূল্যায়ন। সম্পত্তি ও দায়ের মূল্যায়ন অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে কী হবে, সম্পদ হ্রাস পেলে কী হবে, দায় বৃদ্ধি পেলে কী হবে, দায় হ্রাস পেলে কী হবে। আপাতত এটা তোমরা একটু ভালো করে দেখো। তাহলে আমরা এটা বুঝতে পারি
এখন আমরা জার্নালের ভিতরে আসবো সম্পত্তি দায়ের পুনর্মূল্যায়ন বা মূল্যায়ন, সম্পত্তি ও দায়ের মূল্যায়ন। ভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। ভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। সম্পত্তি দায়ের মূল্যায়ন। সম্পত্তি দায়ের মূল্যায়ন বলতে আমরা কি বুঝি সেটা আগেই বলেছি যে সম্পত্তি কখনো বৃদ্ধি পেতে পারে, কখনো হ্রাস পেতে পারে, দায় কখনো বৃদ্ধি পেতে পারে, কখনো হ্রাস পেতে পারে। এটা আমাদের মূল্যায়ন, অর্থাৎ কোনটা বাড়বে কোনটা কমবে, বাড়লে কী হবে কমলে কী হবে, দায় বাড়লে কী হবে কমলে কী হবে, এটার জার্নালি আমাদের এখানে দিতে হবে। তাহলে আমাদের প্রথমে আসি আমরা সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে ইনক্রিজ অফ অ্যাসেট। 1 নম্বর ইনক্রিজ of asset, অর্থাৎ সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে কি হবে? বৃদ্ধি হলে আমাদের কি হবে? সম্পত্তির মূল্য আমরা জানি যে সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে যে সম্পদটা আমাদের বৃদ্ধি পাবে সেই সম্পদটা আমাদের ডেবিট করতে হবে, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্রেডিট করতে হবে। মানে রিভ্যালুয়েশন শব্দের অর্থ পুনর্মূল্যায়ন। তাহলে যখনই বৃদ্ধি পাচ্ছে তখন তার পুনর্মূল্যায়ন হচ্ছে, যখনই হ্রাস পাচ্ছে তখন তার পুনর্মূল্যায়ন হচ্ছে। তো এইখানে আমাদের জার্নালটা হবে দ্যাট অ্যাসেট বা পার্টিকুলার অ্যাসেট, দ্যাট অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এক নম্বর জার্নাল আমার ইনক্রিজ অফ অ্যাসেট, অর্থাৎ সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে দ্যাট অ্যাসেট, যে অ্যাসেটটা আমাদের বৃদ্ধি পাবে, যেমন ফার্নিচার বৃদ্ধি পেতে পারে, ল্যান্ড বৃদ্ধি পেতে পারে, বিল্ডিং বৃদ্ধি পেতে পারে, আদার্স যে কোনো ফিক্সড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট যে কোনো একটা বৃদ্ধি পেলে সেটাকে আমরা ডেবিট করব আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট করব। অর্থাৎ যখনই বৃদ্ধি পাবে তখনই একটা সম্পত্তির পুনঃমূল্য নির্ধারণ হয়ে যাবে। আর এখানে আমার পুনঃমূল্যায়নেরই জাবেদা হবে, যে কারণে আমাদের জার্নালটা এভাবে দিতে হবে। তাহলে ভালো করে দেখো, কারণ এখানে জার্নালই মেন, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তেমন কিছু না, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও কিছু না, ব্যালেন্স শিটও কিছু না, অর্থাৎ জার্নালটাই এখানে আমাদের মেন। আচ্ছা, এরপরে আমরা এখন আসি সম্পত্তির মূল্য হ্রাস পেলে কি হবে। সম্পদের মূল্য হ্রাস পেলে অর্থাৎ ডিক্রিজ অফ অ্যাসেট, এরকম হচ্ছে ডিক্রিজ অফ অ্যাসেট। সম্পত্তির মূল্য হ্রাস পেলে, তাহলে সম্পত্তির মূল্য হ্রাস পেলে ঠিক তার উল্টা জার্নালটা হয়ে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট দ্যাট অ্যাসেট বা পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট। এই হচ্ছে আমাদের সম্পদের মূল্য বৃদ্ধি এবং হ্রাস পেলে জার্নালটা কী হবে। অবশ্যই তোমাদের এটা মুখস্থ করতে হবে,
এবং ভালো করে জানতে হবে, খুব কঠিন কোনো অঙ্ক না। এরপর আমরা আসবো লায়াবিলিটিসের মূল্য বৃদ্ধি, দায়ের মূল্য বৃদ্ধি পেলে কী হবে, দায়ের মূল্য হ্রাস পেলে কী হবে। তিন নম্বর আমাদের আছে দায়ের মূল্য বৃদ্ধি পেলে, ইংরেজি আছে লায়াবিলিটিস, ইনক্রিজ অফ লায়াবিলিটিস। দায়ের মূল্য বৃদ্ধি পেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ডেট লায়াবিলিটিস অ্যাকাউন্ট ক্রেডিট। Debt liabilities. এটা আমার দায়ের মূল্য বৃদ্ধি পেলে কি হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ডেট লায়াবিলিটিস অ্যাকাউন্ট ক্রেডিট। এবার দায়ের মূল্য 4 নাম্বার, দায়ের মূল্য হ্রাস পেলে কি হবে, অর্থাৎ ডিক্রিজ of liability ঠিক তার উল্টা that liabilities account debit revaluation account credit। এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ভালো করে পড়তে হবে। ভালো করে একটু দেখো। এরপর আমি তোমাদেরকে মুখে কিছু বলবো, যেটা হচ্ছে কারেন্ট বা ড্রয়িংস অ্যাকাউন্ট। এখন আমি কারেন্ট বা ড্রয়িংস অ্যাকাউন্ট নিয়ে কিছু কথা বলবো। যে পার্টনার্স ড্রয়িং বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে থাকলে কি হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, পার্টনার্স ড্রয়িংস বা কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এটা অবশ্যই তোমরা বইয়ের ভিতরে আছে, একটু পড়ে নেবে। তা পার্টনার্স ড্রয়িংস ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স শিটের দায় পাশে থাকলে কী হবে, পার্টনার্স ড্রয়িংস বা কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তোমাদের বইয়ের ভিতরে অবশ্যই এটা দেওয়া আছে, তোমরা এটা পড়ে নেবে। এরপরে আমি চলে আসবো জার্নালের ভিতরে ট্রিটমেন্ট অফ গুডউইল। গুডউইলের ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব। গুডউইলের ট্রিটমেন্ট প্রিমিয়াম ক্যাশ মেথড পদ্ধতি, সেলামি বা নগদ পদ্ধতি। যখন নতুন
গুডউইল এর জন্য টাকা আসে তখন সেলামি বা নগদ পদ্ধতি বলা হয়, তখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ প্রিমিয়াম বা ক্যাশ মেথডে আমাদের যখন নতুন পার্টনার্স গুডউইলের জন্য টাকা আনে, যখন নতুন পার্টনার্স গুডউইলের জন্য টাকা আনে তখন জার্নালটা কী হবে? ট্রিটমেন্ট অফ গুডউইল। স্টেপ গুডউইলের স্টেপ 1-এ যখন নতুন পার্টনার্স গুডউইলের জন্য টাকা আনে, অর্থাৎ যখন নতুন পার্টনার গুডউইলের জন্য টাকা আনে তখন এটাকে প্রিমিয়াম বা সেলামি পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে আমাদের জার্নালটা কি হবে সেই জার্নালটাই এখানে লিখব যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যাকাউন্ট ক্রেডিট। এই ক্ষেত্রে গুডউইল ওল্ড পার্টনার্সের মধ্যে বণ্টিত হবে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। যদি অঙ্কে এনআর দেওয়া থাকে তাহলে অবশ্যই এসআর বের করতে হবে, আর যদি অঙ্কে এনআর দেওয়া না থাকে তাহলে এসআর না করে ওআর বন্টন করতে হবে, বন্টন করলেই চলে। তাহলে 1 নম্বরটা আমার গেল। অনেক সময় গুডউইলের টাকা সম্পূর্ণ বা আংশিক উত্তোলন করলে কি হয়, সেক্ষেত্রে আমাদের জাবেদাটা কী হবে? গুডউইলের টাকা সম্পূর্ণ বা আংশিক উত্তোলন করলে তাকে গুডউইল উইথড্র গুডউইল উইথড্র ইন ক্যাশ, অর্থাৎ অনেক সময় নগদে সম্পূর্ণ অথবা আংশিক টাকা উত্তোলন করলে সেক্ষেত্রে আমাদের জার্নালটা কী হবে সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। সম্পূর্ণ বা আংশিক উত্তোলন করলে তখন আমাদের জার্নালটা হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। এই আমার গুডউইলের জার্নাল। এখন গুডউইল চেনার উপায়টা কিভাবে আমরা গুডউইল চিনব সেটা নিয়ে আমরা একটু দেখব। প্রিমিয়াম মেথডে গুডউইল চেনার উপায়। প্রিমিয়াম মেথডে গুডউইল চেনার উপায়।
কী কী জিনিস থাকলে আমার গুডউইলটাকে আমরা চিনব? প্রিমিয়াম মেথডে গুডউইল চেনার উপায়টা আমরা কিভাবে যে এটা প্রিমিয়াম মেথড হবে সেটা চেনার যে উপায়, সেই চেনার উপায়টা হলো যে ব্রিংস টাকা 10,000 অ্যাজ ইজ শেয়ার অফ গুডউইল, এটা থাকলে আমরা প্রিমিয়াম মেথড বুঝবো। পে টাকা 10,000 অ্যাজ গুডউইল, পে থাকলে আমরা বুঝবো এটা প্রিমিয়াম মেথড। কন্ট্রিবিউটেড টাকা 10,000 অফ গুডউইল, এটা থাকলে আমরা বুঝবো যে এটা আমাদের প্রিমিয়াম মেথড। ইন্ট্রোডিউস টাকা 10,000 গুডউইল, পারচেস অফ হিজ শেয়ার বাই টাকা 10,000, মোটামুটি এগুলো থাকলে আমরা প্রিমিয়াম মেথডে গুডউইল চিনতে পারবো যে এটা আমার প্রিমিয়াম মেথড। তাই এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তাই এগুলো প্রয়োজনে তোমরা খাতায় তুলে নাও এবং ভালো করে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জার্নাল নিয়ে আলোচনা করলাম। এই জার্নালের ভিতরে তাহলে প্রথমে কী হলো, সম্পদ ও দায়ের পুনর্মূল্যায়ন, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেলে কী হবে, সম্পত্তি হ্রাস পেলে কী হবে, দায় বৃদ্ধি পেলে কী হবে, দায় হ্রাস পেলে কী হবে। গুডউইল নিয়ে আলোচনা করলাম, গুডউইলের জার্নালটা কী হবে এবং গুডউইল চেনার উপায়টা কী, প্রিমিয়াম মেথডে গুডউইল চেনার উপায়। আমরা এই জার্নালগুলো জানলে মোটামুটি অঙ্ক, আগামী ক্লাসে অঙ্ক আমরা করতে পারবো। আর আগামী ক্লাসে ম্যাথ করার জন্য তোমরা একটু রেডি থেকো, যে এটা পরীক্ষায় অবশ্যই আসবে এবং পরীক্ষায় আসার মতোই অঙ্ক আমরা করব। তাই তোমরা যে যেখানে থাকো অবশ্যই বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং আমাদের সাথে তাল মেলাবে এবং আমাদের ক্লাস ফলো করবে। তাই তোমরা আশা করি আগামী ক্লাসে ম্যাথের জন্য প্রস্তুত হবে এবং এই জার্নালগুলো অবশ্যই মুখস্থ করবে। আমরা বিগত ক্লাসেও জার্নাল করিয়েছি, এই ক্লাসেও জার্নাল করালাম। এরপরে আমরা সামনের ক্লাসে ম্যাথমেটিক্সের অঙ্ক করব, ম্যাথের অঙ্ক করব। তাই এই কোভিড-19 তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো। আর মোটামুটি বাইরে কেউ ঘোরাফেরা করবে না, বাইরে ঘোরাফেরা না করে, বাইরে ঘোরাফেরা করলেও মাস্ক ব্যবহার করবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। মাস্কের কোনো বিকল্প নাই। আর ক্লাস তোমরা ফাঁকি দেবে না, ঘরে বসে অবশ্যই ক্লাসগুলো দেখবে। তাই সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি ভালো থাকবে এবং সুস্থ থাকবে।